নমস্কার। স্টুডিও ত্রিপুরার সুস্থ থেকে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিকা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজবিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপা চ্যাটার্জি। রূপাদি, আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রূপাদির সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি ওনার ব্যক্তিগত জীবন, সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করব। তাই চোখ রাখবেন, থাকবেন আমাদের সঙ্গে। প্রথমে দিদি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার কিরকম যত্ন এবং সাবধানতার দরকার রয়েছে? শিশু ভূমিষ্ঠ হওয়ার যে প্রক্রিয়াটা, তাদের মধ্যেই আমরা একটা 6C মেনটেন করি, যেটাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, যাতে জন্মের পর শিশুটি কোনো রকম সংক্রমণ না হয়। সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা যেখানে বাচ্চা ডেলিভারি হবে সেই জায়গাটা পরিষ্কার থাকবে, যেটা দিয়ে কর্ডটা কাটবো সেই অস্ত্রটা পরিষ্কার থাকবে, কর্ডটা যেটা দিয়ে বাঁধবো সেটা পরিষ্কার থাকবে, শিশুর কাপড় পরিষ্কার থাকবে, মায়ের কাপড় পরিষ্কার থাকবে। এই পরিচ্ছন্নতাটা কিন্তু বেসিক, এবং সেটা একমাত্র যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, হাসপাতাল ডেলিভারি হয়, তাহলেই সম্ভব। এরপর শিশুকে জন্মের সঙ্গে সঙ্গে যাতে বাচ্চা যদি কোনো কারণে কাঁদতে ডিলে হয়, মুখের মধ্যে যে সিক্রিয়েশন আছে বা পজিশনে কোনো সমস্যা আছে, এগুলো দূর করে, এগুলো সরিয়ে দিয়ে বাচ্চাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কাদা মানে হচ্ছে গিয়ে লাংসে প্রথম বাতাস ঢোকা, সেটাতে সাহায্য করব। কারণ সেটা না হলে মুহূর্তের মধ্যে ব্রেনে অক্সিজেন যাবে না, না হলে ব্রেনের ক্ষতি হয়ে যেতে পারে। এবং এরপর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চার নিউট্রিশন মেনটেন করার জন্য আমরা কিন্তু ব্রেস্ট ফিডিং শুরু করব, এবং মায়ের কোলে বাচ্চাকে দেব হাইপোথার্মিয়া ঠান্ডা হয়ে যাওয়া প্রতিরোধ করার জন্য। সুতরাং বাচ্চার জন্মের পরে কয়েকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লিনিনেসের পরেই TABC, টেম্পারেচার, এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। তো যা যা বললাম এগুলো করলে আমরা TABC মেনটেন করতে পারি। শিশুর জন্ম স্বাস্থ্যকেন্দ্রে হওয়া কতটা গুরুত্বপূর্ণ? যেটা আমি একটু আগে বললাম, এই 6C যদি মেনটেন করতে হয়, কট টাই, সারফেস, ক্লিন হ্যান্ড, এগুলো যদি সঠিক পদ্ধতিতে প্রপারলি আমরা ফলো করতে চাই, তাহলে কিন্তু হসপিটাল ডেলিভারি প্রয়োজন। কারণ এছাড়া আমরা ইমিডিয়েটলি বাচ্চাকে এই যে 6C দিতে পারবো না, বাচ্চাকে ব্রিদিংয়ে হেল্প করতে পারবো না, হাইপোথার্মিয়া কন্ট্রোল করতে পারবো না। এগুলোর জন্য বাচ্চাকে হাসপাতালেই ডেলিভারি করাতে হবে। প্রান্তিক অঞ্চলের মানুষ যারা এখনো হাসপাতাল মুখী হচ্ছেন না, এর জন্য কি করবেন? আজকাল তো অ্যাকচুয়ালি জননী সুরক্ষা যোজনা রয়েছে, যেটার আন্ডারে বাচ্চা যদি হাসপাতালে ডেলিভারি করে, বাচ্চার হাসপাতাল ডেলিভারি সংক্রান্ত সমস্ত খরচা এবং ডেলিভারির পরের 1 বছর অবধি শিশু সমস্ত খরচা কিন্তু সরকারিভাবেই বাবা মায়েরা পেয়ে থাকেন। তো সুতরাং এবং জননী সুরক্ষা যোজনার আন্ডারে মায়েদের কিন্তু প্রসূতি মায়েদের জরুরিকালীন অবস্থায় বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। তাদের এডুকেট করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর কি কি পদক্ষেপ আপনি দেখতে পান বা আপনি এতে পার্টিসিপেট করেছেন? সব রকমের পদক্ষেপই আছে। অ্যাকচুয়ালি বেশিরভাগই অভিভাবকরা তো আসেন হাসপাতালে। আজকাল তো প্রান্তিক অঞ্চলেও নতুন নতুন প্রচুর স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠছে, প্রতি বছরই নতুন নতুন স্বাস্থ্যকেন্দ্র আসছে, এবং আমাদের নতুন যারা তরুণ চিকিৎসকরা আছেন তারা সেই স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন। সেফ বার্থ অ্যাটেন্ডিং ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেককে শিক্ষিত করা হচ্ছে। প্রত্যেক হাসপাতালগুলো ইকুইপড আছে। তারপর যেটা হচ্ছে প্রিন্টিং মাধ্যম, NHM এর তরফ থেকে, বাকি যে সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে প্রচার তো করা হচ্ছে যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। তা সত্ত্বেও কিছু আমাদের যেটাকে আমরা বলি কমিউনিটি বিলিফ, কিছু আমাদের যে সংস্কার আছে, কিছু কমিউনিটি পার্টিকুলার কিছু ট্রাইবসের বা বিভিন্ন একটা কমিউনিটির যে সংস্কারগুলো আছে, এগুলোর কারণে, কিছু ধর্মীয় আচ্ছন্নতার কারণে অনেক সময় হয়তো ডেলিভারির সময় মায়েরা আমাদের কাছে এসে পৌঁছতে পারছেন না। প্রান্তিক অঞ্চলের মানুষের কথাই যেখানে বলছি, জন্মের পর শিশুকে আঁতুর ঘরে রাখার একটা প্রচলন রয়েছে। তো এটা কতটুকু অস্বাস্থ্যকর নাকি এটা নিরাপদ, আপনি কি বলবেন? আঁতুর ঘরের কনসেপ্টটা আসলে কিন্তু ভালো, ব্যাপারটা যেটা আমরা প্র্যাকটিস করি সেটা হচ্ছে সম্পূর্ণ উল্টো। আঁতুর ঘর আমরা প্রথম 28 দিন অবধি কিন্তু বাচ্চার সেপসিস ইনফেকশনের সম্ভাবনা থাকে।
আর্লি অনসেট সেপসিস প্রথম দিকে, এরপর শেষের পার্টটা 7 দিনের পর থেকে লেট অনসেট সেপসিস। সেই সময় যে কোনো মানে আমরা যদি অপরিচ্ছন্ন হতে বাচ্চাকে ধরি, অপরিচ্ছন্ন কাপড় পরাই, যে কোনো রকমের সংক্রমণের যদি চান্স থাকে, বাচ্চা খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যায়। এই সময়টা বাচ্চা খুব দুর্বল থাকে। তো ওই সময় বাচ্চাকে বাড়ির অন্যান্য কোলাহল থেকে, বাইরের যাতায়াত লোকজন থেকে সিক্লুড করা। কিন্তু সেক্ষেত্রে ঘরটা হবে বাড়ির সবচেয়ে উৎকৃষ্টতম ঘর, সবচেয়ে ভালো ঘর বাড়ির, এবং সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই ঘরের থেকে বেরোনোর পর স্নান নয়, ঘরে ঢোকার আগে প্রপারলি যেটা আমাদের 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং আছে সেটা করে বাচ্চার ঘরে ঢোকা, বাচ্চাকে ধরা। এবং সবাই না, খুব কিছু লিমিটেড লোক, যেমন বাচ্চার বাবা মা, কোনো ক্ষেত্রে ঠাকুমা দিদিমা, যারা বাচ্চার যত্নে পারঙ্গম, তারাই বাচ্চাকে ধরবে। এবং এই সব ব্যাপারগুলো, ওই ঘরে মায়ের নিউট্রিশন ঠিক থাকবে, ঘরটা গরম রাখা হবে যাতে বাচ্চা হাইপোথার্মিয়ায় না ভোগে, ঘরটাকে নিয়মিত পরিষ্কার করা হবে। এটা হচ্ছে গিয়ে কাঁচা ঘর যাতে না হয়। কাঁচা যদি হয় কোনো ক্ষতি নেই, এবার যাদের অর্থনৈতিক সঙ্গতি নেই তারা তো কাঁচা ঘর রাখতে পারেন, এমন তো কোনো অসুবিধে। কাঁচা ঘর থাকতেই পারে, কিন্তু ঘরের পরিষ্কার থাকবে, বিছানাপত্র পরিষ্কার, ঢোকার আগে ভালো করে হ্যান্ড ওয়াশিং, বাইরে জল রাখা থাকবে, সাবান দিয়ে যে ঢুকবে হ্যান্ড ওয়াশিং করে ঢুকবে, ফ্রেশ কাপড় পরে ঢুকবে, বাইরের কাপড়ে ঢুকবে না। এবং ঘরটার মধ্যে সঠিক উষ্ণতা বজায় রাখা হবে। কিন্তু ছনের ঘরটারে কিন্তু উষ্ণতা ঠিকই বজায় থাকে, কিন্তু যেটা হয় নোংরা কাপড় চোপড়গুলো যেগুলো থাকে, বেড লিনেনগুলো, স্প্রেডগুলো থাকে, সেগুলো নোংরা থাকে। মাকে নোংরা কাপড় দেওয়া হয়, মাকে খেতে দেওয়া হয় না, এবং মানুষ সেটা থেকে বেরিয়ে স্নান করে না। স্নান করে হ্যান্ড ওয়াশিং করে ঢুকবে, এবং অ্যাজ পার অ্যাজ পসিবল বাচ্চাকে আননেসেসারি টাচ করবে না। মা বাচ্চার কন্ট্যাক্টটা যাতে ভালো থাকে, কারণ ওই সময় মা বাচ্চা যত সাথে সাথে থাকবে, ব্রেস্ট ফিডিংও তত প্রমোট হবে এবং বাচ্চার ওয়েট গেইন হবে। তো এইসব কনসেপ্টের জন্য তো হয়তো কখনো মানে আঁতুড়ঘর সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা মিস ইন্টারপ্রিট করে একটা মানে পুরো উল্টো একটা ব্যাপার হচ্ছে আর কি। এটার অর্থ বাচ্চাকে সিক্লুড রাখা, বাচ্চা যাতে সংক্রমণ না হয়, বাচ্চা যাতে গরম থাকে, মা বাচ্চার বন্ধনটা যাতে দৃঢ় হয়। দিদি, আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন শিশুরোগ বিশেষজ্ঞের কাছে একজন শিশু কত বছর বয়স পর্যন্ত চিকিৎসা নিয়ে থাকে? এমনিতে আমাদের সিস্টেম অনুযায়ী এখন 12 বছর 11 মাস অবধি আমরা হাসপাতালে ভর্তি করতে পারি, চিলড্রেন ওয়ার্ডে। কিন্তু বিভিন্ন বার্থ ডিফেক্ট থাকে বা জন্মগত ত্রুটির যে সময়সীমা, সেটা কিন্তু 18 বছর। সুতরাং 18 বছর অবধি চিকিৎসা নিতে পারে। এই বর্ষা মরশুমে শিশুদের কীরকম স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে? কিছুদিন যাবতই, যবে থেকে বর্ষা ফ্রিকোয়েন্ট শুরু হয়েছে, অফ অ্যান্ড অন প্রচুর পেট খারাপের কেস আসছে, পেট খারাপের রুগী প্রচুর আসছে। কারণ জলের মধ্যে সংক্রমণ হতে পারে, পাইপলাইন ফাটে, সেই পাইপলাইনের মধ্যে বাইরের জল ঢুকে যায়, ঢুকে জলবাহিত রোগের প্রচণ্ড সমস্যা দেখা দিচ্ছে। হ্যান্ড ওয়াশিং ঠিক করে যদি বাচ্চারা না খায় এবং ফাস্টফুড খায়, বাইরের খাবার খায়, তাতে কিন্তু পেটের সমস্যা এবং অন্যান্য যেগুলো সমস্যা আছে, হেপাটাইটিস এ, টাইফয়েড, এগুলো খুব বেশি দেখা দেয় বর্ষাকালে, জলবাহিত রোগগুলো। এছাড়া সর্দি কাশি তো রয়েছে। এই মরশুমে মানে শিশুদের ভালো রাখার জন্য মা বাবা বা তাদের অভিভাবকদের জন্য কি বার্তা থাকবে? সবসময় একটা বার্তা বলা হয় কি, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। বাচ্চাকে খুব ভালো করে হ্যান্ড ওয়াশিংয়ে ট্রেন করতে হবে। যারা একেবারে ছোট, যারা 1 বছর অবধি যারা টডলার আছে, তাদের ক্ষেত্রে তো আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করেই বাচ্চাকে খাওয়াবো বা হ্যান্ডেল করব। আর যেই বাচ্চা 2 বছর প্লাস হয়ে গেছে বা স্কুল গোয়িং বা বিফোর স্কুল গোয়িং, প্রি স্কুল রেঞ্জে রয়েছে, তাদেরও আমরা ছোটোবেলা থেকে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা ভালো করে করাবো প্রপার, যাতে যেখানে সেখানে থেকে এসে মুখে হাত না দেওয়া হয়। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন আবার কিছু সংক্রমণের কথা শোনা যাচ্ছে, আবার একটু কোভিডের একটা ঢেউ আসছে। যেটাই হোক, আমরা এখন ইমিউন হয়ে গেছি, কিন্তু হালকা কিছুদিনের জন্য ভুগতে হবে। সেক্ষেত্রে 2+ যদি হয় বাচ্চার, সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করতেই পারে প্রচণ্ড জনসঙ্গমে যখন যায়। এবং 2+, এবং বাচ্চাদের আজকাল শহরের ক্ষেত্রে এবং গ্রামেও, শহরাঞ্চলে, শহরতলিতে প্রচণ্ড পলিউশন। সুতরাং সেই ক্ষেত্রে বাইরে 2 হুইলারে ট্রাভেল করার সময় আমি সবসময় বলি বাচ্চাকে একটা মাস্ক দিলে বাচ্চা অনেক বেশি প্রোটেক্টেড থাকে। এগুলো হচ্ছে বেসিক হাইজিন। বাইরে খাওয়া না খাওয়া, অ্যাজ পার এজ পসিবল নিউট্রিশিয়াস ঘরের খাওয়া, অল দিস পয়েন্টস আর ইম্পর্টেন্ট। আচ্ছা দিদি, একজন শিশুর মানে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখা কতটা জরুরি? সেটা এখন সবচেয়ে বড় ইস্যু। কারণ কোভিডের পরবর্তীকাল থেকে আমরা দেখছি কি অটিজমের বাচ্চা প্রচুর আসছে। সেটার একটা বড় কারণ কিন্তু মোবাইল এবং বাচ্চাদের একা থাকা, মানে লোনলিনেস, ওয়ার্কিং মাদার, ভেঙে পড়া, আমাদের জয়েন্ট ফ্যামিলির কনসেপ্টটা ভেঙে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাচ্চারা একা থাকছে, কথা বলার মানুষ পাচ্ছে না, এই ফলে প্রচণ্ড মোবাইলের ব্যবহার বাচ্চাদের মানে যেটা কমিউনিকেশন বিমুখ করে তুলছে, কমিউনিকেট করতে চাইছে না। তো এটা একটা বড় ইস্যু।
এটার উপরে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং এটার উপরে নজর দেওয়া উচিত। এখনই যদি না দেওয়া হয় কিন্তু তাহলে কিন্তু পুরো একটা জেনারেশন আস্তে আস্তে আমার মনে হয় একটা অদ্ভুতভাবে তৈরি হচ্ছে আর কি, যেটা ফ্রুটফুল হবে না ফর দ্য সোসাইটি। আর হচ্ছে গিয়ে এটাই কি করণীয় আসলে? করণীয় তো যেটা প্রথমত মোবাইল এমনভাবে আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে কি ওটা থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল। আমি জানতে চাইছিলাম যে এখন মা বাবাদের একটা এনজাইটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, মা বাবা রীতিমতো আতঙ্কিত এই মোবাইল আসক্তিকরণ নিয়ে। কিন্তু মোবাইল তো আমাদের জীবন থেকে সেভাবে আমরা বাদ দিতে পারছি না, এখন এমনভাবে ঢুকেছে। কিভাবে এইটাকে করব? বাচ্চাদের স্ক্রিন টাইম রেস্ট্রিক্ট করার জন্য যতটা সম্ভব অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এডুকেশন সিস্টেমটা একটু অন্যরকম করে দিতে হবে। আমার মনে হয় স্কুল টাইমগুলো বাড়িয়ে দিলে বেটার হয়। হ্যাঁ, স্কুল টাইম যত বাড়ানো যায়, স্কুলগুলোর মধ্যে স্ট্রাকচারগুলো চেঞ্জ করে স্কুলের টাইম আরেকটু বাড়িয়ে স্কুলের একটু গেমসের অপশন থাকা, স্কুলের মধ্যে একটা রিডিং ক্লাসের অপশন থাকা। আমরা ছোটোবেলায় লাইব্রেরিতে যেতাম, লাইব্রেরি ক্লাস ছিল, এখন সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। পড়াশোনাটা এমনভাবে ইঁদুর দৌড়ে পরিণত হয়েছে, সেক্ষেত্রে শিক্ষা কতটা, চরিত্র গঠন কতটা, আর শুধুই কোনো একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা কতটা চলছে সেটা কিন্তু সন্দেহজনক। প্রকৃত যে শিক্ষা সেটা যে কতটা হচ্ছে সেটা কিন্তু ভাবার বিষয়। সুতরাং স্কুলটাই সবচেয়ে বড় জায়গা যেটা বাচ্চাদের কন্ট্রোল করতে পারে। তো স্কুলের অ্যাকাডেমিক্সের যে স্ট্রাকচারটা সেটা একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। স্কুলে প্রচুর আরও গেমস ইনক্লুশন, তারপর যেমন সেকেন্ডারি এডুকেশন অবধি গেমসের একটা বাধ্যতামূলক একটা গেমস থাকা দরকার। এটাই করতেই হবে, প্রত্যেক বাচ্চাকে একটা স্পোর্টসে যোগ দিতে হবে। হ্যাঁ, এবং কিছু এডুকেশন, আমাদের সময় কিন্তু ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ক্লাস 10 অবধি কম্পালসারি ছিল, আজকাল কিন্তু কোথাও নেই। এখন যে নতুন যে মানে সিবিএসই, আইসিএসসি স্কুল, টিবিএসসিতে জানি না আছে, টিবিএসসিতে আছে, কিন্তু অন্যান্য কিন্তু প্রচুর ছেলে মেয়েই তো আজকাল সিবিএসইতে চলে গেছে কম্পিটিশনের সুবিধা হবে বলে। সিবিএসই, আইসিএসসি সেগুলো তো কিন্তু কোনো রকমের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো মানে বাধ্যতামূলক কিছু নেই। যে ছেলেমেয়েরা খেলতে ভালোবাসে তারা খেলছে। তো এগুলো বোধহয় আরও কিছু ভাবা দরকার এটা নিয়ে। স্কুল আওয়ারটা ভাবা, স্কুলে খেলাধুলো মাস্ট করা, কমিউনিকেশন মাস্ট করা, এবং কিছু সামাজিক কাজে বাচ্চাদের ইনভলভ করা, গঠনমূলক কাজে। ওরা নিজেদের সমাজের পার্ট কিন্তু ভাবছে না, এরা ভাবছে পড়ানো করতে পারে। 7-8 বাচ্চারা কোথাও গিয়ে ছোট ক্লাসে, যেমন যেখানে আন্ডার প্রিভিলেজড কোনো এরিয়া আছে সেখানে 7, 8, 9, 10 মানে সেটা বুঝে বাচ্চারা গিয়ে ওদের মানে স্কুল লেভেল থেকে এমন হতে পারে কোথাও গিয়ে পড়াবে সপ্তাহে একদিন, ওই পড়ানোর ওপর ওদের মার্কস থাকবে, যিনি পড়াবে, বা বয়স্ক লোকেদের হেল্প করবে, বা কত রকম সামাজিক জায়গা রয়েছে, কাজ করার জায়গার কিন্তু অভাব নেই। ছোটোবেলা থেকে ওইগুলোতে ট্রেনিং দেওয়া, সো দ্যাট দে থিঙ্ক দ্যাট উই আর পার্ট অফ দ্য কান্ট্রি, উই কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। আমাদের কাজ শুধু পড়াশোনা করা আর নিজের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নয়। তো সুতরাং এটা যদি স্ট্রাকচারে না আসে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু পরিবার কিন্তু জোর করে বাচ্চাদের একটা ফ্যামিলি ট্রেন্ড আছে, যেই ফ্যামিলির বাবা মা খুব মানুষের সঙ্গে জড়িত আছে, বিভিন্ন রকমের কাজ করে, আত্মীয় স্বজন আছে, কয়েকটা ফ্যামিলি নিশ্চয়ই আছে, ওই ফ্যামিলির বাচ্চারা যাবে। তো যেই ফ্যামিলির বাচ্চাগুলো নেই, বাবা মারা অন্য কাজে ব্যস্ত আছে, কোনো রকম পারিবারিক সমস্যা রয়েছে, সেই বাচ্চারা কিন্তু প্রপার গাইডেন্স পাবে না হাউ টু গ্রো আপ। তো সেটা ক্যারিকুলামে না আনলে কিছুতেই হবে না। অনেক কিছুই ক্যারিকুলামে এখন পরিবর্তন করা দরকার। যেটার দায়িত্ব আগে পরিবার নিত, সেটার দায়িত্ব এখন পরিবার নিতে পারছে না। এর জন্য আমি বলবো ক্যারিকুলামে আসতে হবে। এবার আমরা দিদির কিছু ব্যক্তিগত পরিসরে যাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম, তো আমরা জেনেছি আপনি চিকিৎসার পাশাপাশি মানে সাহিত্য চর্চাও করে থাকেন। এ পর্যন্ত আপনার কয়টি বই প্রকাশিত হয়েছে? 5টি বই, 4টি বই কবিতার, আর একটা ছোট অনুগল্প সংকলন। গল্প লিখার সময় পাই না, এই আর কি, বা কবিতা লিখতে সময় কম লাগে বলে লিখে ফেলি। 4টে কবিতার বই নিহারিকা প্রকাশনী থেকে, আর একটা ছোট অনুগল্পটাও কে নিহারিকা থেকে। তো চিকিৎসা পরিষেবার মতো একটা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, কখন সময় বের করেন? হ্যাঁ, লেখাটা যেটা শখ, সেটা বললাম, সেটা একটা নিজস্ব তাড়না, এটা লিখেই ফেলতে হয়। তো ওই যেটা বললাম কি, কবিতার সময় কম লাগে বলে ফাঁকে ফাঁকে লিখে ফেলা যায়, কাজের ফাঁকে ফাঁকে। আর গল্পগুলো মাথায় ঘুরে বেড়ালেও ওই সময়টুকু পাই না ঠিক করে লেখার। তো হ্যাঁ, এটা আমার এবছরের বই যেটা প্রকাশিত হয়েছিল, ছায়া দাও, প্রচ্ছদ আমার 2 মেয়ে মিলে করেছে। এই নিয়ে 3টে প্রচ্ছদ ওরা করলো, বড় মেয়ে 2টো করেছিল, এটা 2জনে মিলে করেছে। গল্পের বইটাও মেয়েরাই করেছে প্রচ্ছদ। কবিতা বলবো, ছোট না বড়?
পছন্দ। আচ্ছা, কিছুদিন আগে জ্যৈষ্ঠ মাস গেল, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা মেতেছিলাম। তো এটা রক্তকরবীর 100 বছর বোধহয় হয়েছিল, তখন আমি লিখেছিলাম কতবার আর কি রবীন্দ্রনাথকে নিয়েই। কোনো এক বৈশাখী ভোরে এক ফালি কালো মেঘের দিকে তাকিয়ে তোমার কখনো বিষণ্ণ লেগেছে? অথবা তোমার ফিরে যাওয়া শ্রাবণ দুপুরে নিভৃতে খুঁজতে থেকেছ কোনো ছায়াকে, যার হাতে মুঠো মুঠো প্রেম, যার চোখে অঝোর ধারার পরমানন্দ, সেই তার হাতে হাত রেখে দুদণ্ড বসার কি কেউ ছিল চৈত্র দুপুরে? তুমি সেই সকল না পাওয়া নিয়ে আমাদের বলেছ, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমরা ভেসেছি তোমাতে। তুমি আমাদের বুকের বন্যা হয়ে গেছো, কিন্তু তোমার প্রেমের পাশে ঘেঁষে ঠায় দাঁড়িয়ে থেকেছে এক অস্পষ্ট ধূসর হেমন্ত। সেই হেমন্ত যাপন কত নিষ্ঠুর হতে পারে আমরা জানতাম না, যদি না জীবনানন্দ জানাতেন। যেদিন তুমি রক্তকরবী ফোটালে, নন্দিনীর নিঃশ্বাস প্রশ্বাস থেকে ঝরালে শুদ্ধতম প্রেম, অকাতর সমর্পণ, সেদিন কোনো এক মৃত্তিকা কুটিরের চিলে খোটায় কিশোর রবি কেঁদেছিল হাপুস নয়নে, একাকী নির্জন। তারপর একদিন তুমি রডোডেনড্রনের চোখে চোখ রেখে আমিতে ডুবে গেলে, চড়াই উতরাইয়ের অবিরাম খুঁজে নিলে পাহাড়ি নদীর মতো স্বচ্ছ ঝর্ণাকে। অথচ একদিন অঝোর বৃষ্টিতে হারিয়েও গেল ওরা দুজন, সাথে তুমিও। প্রতি বছর বৈশাখ থেকে শ্রাবণ, শ্রাবণ থেকে বৈশাখ আমরা আমাদের সকল নিয়ে তোমায় ভালোবাসি। তবু তোমার তপ্ত জ্যৈষ্ঠের উঠোনে বৃষ্টিবিহীন তোমাকে দেখতে পাই না। যেমন তুমি নন্দিনীর সাথে দেখা করাও না রঞ্জনের। তুমি কি জানো আমরা সবাই বিশু পাগলা? কেউ আসলে জানি না রক্তকরবী ফোটাতে গিয়ে কতবার কতবার রবীন্দ্রনাথ রক্তাক্ত করেছেন নিজেকে। শরতের শিউলির টুকটাপের মতো স্নিগ্ধ একটি কবিতা আমরা গোপালের কাছ থেকে শুনলাম। আপনি যখন লিখেন তখন আপনার লেখার পর মনে হয় কার জন্য এটা লিখেছেন, কোন পাঠককে আপনি আপনার লেখাগুলো পৌঁছাতে চান? সত্যি কথা বলতে পাঠকের জন্য প্রথমে লিখি না, লিখি কিন্তু নিজের জন্যই। নিজেকে মানে যেই ভাবনাগুলো মাথায় আমার ঘুরপাক খাচ্ছে সেটাকে লিখে ফেলে সবার আগে কিন্তু আমি খুশি হই। পাঠকের কাছে আমার লেখা পরে পৌঁছায়, হয়তো কোনো বইয়ের আকারে বা কখনো সামাজিক মাধ্যমে। আর পাঠক তো সবাই আমার যে জিনিসগুলো নিয়ে লেখা থাকে, যেমন এই কবিতাটাই লেখা, মানে রবীন্দ্রনাথ সবার জন্য লিখেছেন, কিন্তু তার দুঃখ, তার যখন কষ্ট ছিল তখন সেটা বলার কি কেউ ছিল? এটাই তো যেই ভাবনাগুলো আমার মাথায় আসে, অনেক পাঠকরাই আমাকে বলেন, যারা আমাদের নিয়মিত পাঠক যারা, কি আমরাও কিন্তু এভাবেই ভাবি, কিন্তু লেখা হয়ে ওঠে না। তো আশা করি মনে হয় সবাই এগুলো ভাবেন, যখন কিছু সাম্প্রতিক ইস্যু নিয়ে লিখি সবাই ওটা নিয়ে ভাবেন, তো ওই ভাবনাটাই আমি লিখি। তো সাম্প্রতিক ইস্যুর কথা বললেন, আগামী দিনে কি আরো কোনো বই করার প্ল্যান রয়েছে? একটা ছোট গল্পের কাজ চলছে, দেখি সেরে উঠতে পারি কিনা। আমরা দেখি যে আপনি সামাজিক মাধ্যমেও বিভিন্ন বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে বিভিন্ন আর্টিকেলের মতো করে লিখেন, এগুলি কি বই হিসেবে সংকলন করার কোনো পরিকল্পনা রয়েছে? স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল আছে, লিখি আমি দৈনিক সংবাদে নিয়মিত। এখন তো ভাবিনি, হয়তো সময়ের অভাব আর কি। তবে ওই শিশুর যত্ন নিয়ে, স্পেশালি শিশুর মানসিক যত্ন নিয়ে, এটা খুবই জরুরি, এটা দরকার লেখার। তো এটা বোধহয় লিখবো, কিন্তু কবে ঠিক আমি নিজেও জানি না, ইচ্ছে আছে। আমরা আশা রাখি যে আপনি এই বই খুব তাড়াতাড়ি শেষ করবেন লিখে এবং পাঠকদের কাছে তুলে ধরবেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমাদের আজকে সুস্থ থেকে অনুষ্ঠান এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও থেকে।